হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে একটা ভিডিও করব। এখানে 1 লিখে রেখেছি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম অংশটা নিয়ে আমরা আমাদের ভিডিও করতেছি। এখন দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে আপনারা হয়তো জানেন যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রি করাবো। আমরা কখন এগ্রি হই দেখেন, ধরে নেন আমি একজন আলু বিক্রেতা, একজনের কাছে আলু বিক্রি করতে যাচ্ছি। আমার আলুর দাম হচ্ছে প্রতি কেজি 20 টাকা। এখন আমি যদি তার কাছে 5 কেজি আলু বিক্রি করি, তো 5 কেজি 20 টাকা করে কত দিচ্ছে তিনি আমাকে দিবেন নিঃসন্দেহে 100 টাকা দিতে হবে তাকে, তাই না? তো 5 20 100, এই যে তার সাথে আমার এগ্রিমেন্ট তখনই হবে, তখনই আমি তাকে 5 কেজি আলু দেবো। কখন? যখন সে আমাকে 20 টাকা প্রতি কেজির জন্য দিবে। ঠিক তেমনি দেখেন, সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করাবেন আপনি, তখন করাতে পারবেন কখন দেখেন, যখন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সমান সমান একটা এগ্রিমেন্ট আসবে। সেই এগ্রিমেন্টটা কি দেখেন, একটা সেন্টেন্সে আমরা নরমালি জানি প্রথমে বসে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখানে দেখেন, আপনি ধরেন বাজার থেকে মুড়ি কিনতে গেছেন, আপনি 1 কেজি মুড়ি কিনলেন, আপনি কি পলিথিনের ওজনটা ধরেন না? তো এখানে দেখেন অবজেক্ট বা কমপ্লিমেন্টকে আপনি পলিথিন হিসেবে ধরবেন, এটার ওজন কাউন্ট হবে না। অর্থাৎ আপনি ওজন করবেন সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই যে টেকনিকটা বা এই যে নিয়মটা, এই নিয়ম মেনে চলাটাকে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট করা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা দাড়িপাল্লা এঁকেছি। দেখেন, আমরা নরমালি এই দাড়িপাল্লা এখন অবশ্য বর্তমান যুগে দেখা যায় না, এখন তো ডিজিটাল যুগ। হ্যাঁ, এখন সব এইসব মানে সাবেকের সব আবেগ শেষ। যাই হোক, তারপরেও বিশেষ করে বাদামওয়ালাদের কাছে আপনি এটা পাবেন। হ্যাঁ, আমি নিয়মিত বাদাম খাই, তো এই জন্য আমি এই দাড়িপাল্লা আঁকছি আর কি। দেখেন, তো আপনি দাড়িপাল্লায় দেখবেন খেয়াল করে যে দাড়িপাল্লায় যখন কোনো কিছু ওজন করা হয়, এদিকে 5 কেজি দিলে সমান রাখার জন্য এদিকে 5 কেজি দিতে হয়, এদিকে 2 কেজি দিলে এদিকে 2 কেজি দিবেন। এখন ধরেন একটা দাড়িপাল্লায় আমি ওজন করতেছি সাবজেক্ট আর ভার্বের। আমি যখন সাবজেক্টের এই পাশে দেখেন, এখানে দাড়িপাল্লার এক পাশে 3 কেজি ওজনের একটা সাবজেক্ট তুলে দিলাম, আমার সমান রাখতে গেলে কি করতে হবে? এখানেও 3 কেজি ওজনের একটা ভার্ব দিতে হবে, নাহলে কি সমান থাকবে? ধরে নেন আমার এই যে শার্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা ফুল হাতা, এটা হাফ হাতা, কেমন লাগতো? ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, প্যান্ট পরছি, একটা মনে করেন একটা আমার পায়ের একদিকে হাফ একদিকে ফুল, ভালো লাগতো কি? ভালো লাগতো না। ঠিক তেমনি দেখেন, আপনার একদিকে প্লুরাল একদিকে সিঙ্গুলার হলে ভালো লাগবে না। আমার একটা কান বড় একটা কান ছোট, ভালো লাগবে? লাগবে না। তো দেখেন, আপনার সেন্টেন্সের মধ্যে এরকম সামঞ্জস্য বজায় রাখতে হবে। হ্যাঁ, সামঞ্জস্যটা বজায় রাখার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা আপনি খুব সিম্পলি জানেন। আর আমি একটা উদাহরণ দিই, দেখেন, তার একটা সহজ টেকনিক বলি। হ্যাঁ, এটা আসলে সবসময় প্রযোজ্য না, বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এখানে লিখলাম সিঙ্গুলার এভি। এভি মানে আরমান ভাই ভাববেন না, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে আমি জোড়ায় জোড়ায় কিছু লিখতেছি, যেমন লিখলাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ। আচ্ছা দেখেন, আমি সিঙ্গুলার প্রথম অক্ষরটা কি লিখেছি? এস। সাপের মতো পেঁচায় পেঁচায় এস লিখছি। আপনি সিম্পলি মনে রাখবেন, যে ভার্বের শেষে এস থাকে সেটাই সিঙ্গুলার, যে অক্সিলারি ভার্বের শেষে এস থাকবে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। 2-1টা ব্যতিক্রম পাবেন আপনি। হ্যাঁ, 2-1টা ব্যতিক্রম পাবেন ডু আর হ্যাভে গিয়ে। যাই হোক, ওই ব্যতিক্রমগুলো আপনি অতিক্রম করতে পারবেন। তো আমরা যেটা নর্মালি জানি যে যদি কোনো ভার্বের শেষে এস থাকে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, এটার একটা ব্যতিক্রম আছে, বাচ্চাকালে অতিক্রম করে আসছেন, সেটা হচ্ছে এম। এর শেষে দেখেন এস নাই, তো তারপর এটা সিঙ্গুলার। যাই হোক, আমি এম বাদ দিলাম। এখন আমরা যে জিনিসটা জানি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তাহলে মনে রাখবেন। দেখেন, আচ্ছা, এটা তো আমরা দেখলামই, এটা তো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। হয় দে আর সিঙ্গুলার, হয় আর সিঙ্গুলার, বিকজ শেষে এস আছে, এস আছে। হ্যাঁ, এছাড়া আপনাকে মনে রাখতে হবে। দেখেন, আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, আমি এখানে লিখতেছি, দুনিয়াতে যত বডি আছে, হ্যাঁ, দুনিয়াতে যত ওয়ান আছে আর যত থিং আছে, এগুলোকে আপনি বলবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই বডি আবার কি বডি? দেখেন, সাম বডি, এনি বডি, নো বডি, এভরিবডি, ডেড বডি, স্টিল বডি। ডেড বডি আর স্টিল বডি হবে না। হ্যাঁ, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। অর্থাৎ সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, যাই থাকুক না কেন, অল আর সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, আমি এখানে মুছে ফেললাম। আমরা এখন আমাদের কাজ চালিয়ে নিচ্ছি। দেখেন, ধরুন আমি লিখলাম সামওয়ান ইজ, অথবা আর লেখা আছে, আপনাকে বললো কামিং। এখন আপনি জানেন এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কেন সিঙ্গুলার? কারণ আপনি জানেন যে কোনো ওয়ান থাকলে সেটা সিঙ্গুলার হয়, তাহলে আপনার এখানে ভার্বও সিঙ্গুলার লাগবে। তো আপনি জানেন যেটা শেষে এস থাকে সেটাই সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার, এটা প্লুরাল না, এটা প্লুরাল, এটা হবে না, কেটে দিলাম। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি আমরা। দেখেন, উদাহরণ ইংরেজি ভিজ, VIZ লিখলাম আমরা এখানে। আচ্ছা, তারপরে দেখেন আমি এখানে লিখলাম দে, দে ওয়ার, দে ওয়াজ সিক, তারা অসুস্থ ছিল। দেখেন, এখানে লিখলাম সাবজেক্ট,
হ্যাঁ, সাবজেক্টটা আমি এখানে দেখেন তো সাবজেক্টটা প্লুরাল না, দি মানে তো একজন মানুষ না, তাহলে আপনার এখানে ভার্ব প্লুরাল লাগবে। তাহলে দেখেন যেটা শেষে এস থাকে সেটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এটাকে কেটে দিলাম, ছেটে দিলাম, এটা হবে না, এটা হবে। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে এক চাপবেন, না থাকলে দুই। এক কেমনে চাপবেন, বাম কান হচ্ছে গিয়ে এক, ডান কান দুই, আচ্ছা চাপার দরকার নাই, এটা মুছে ফেললাম। এখন দেখেন এটা হচ্ছে তো দাদা আপনি এগুলো জানেন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নর্মাল নিয়মটা। এখন দেখেন আমি এটার একটা ব্যতিক্রম দেখাচ্ছি, আপনি কিভাবে ব্যতিক্রমটাকে খুব ইজিলি অতিক্রম করবেন। হ্যাঁ, তো এটা দেখার জন্য আমরা যেটা করতেছি, আমি এটা মুছে ফেলতেছি। এখন আপনি টেনশনে পড়বেন কখন জানেন, আপনি যখন দেখবেন যে একই সঙ্গে ভার্বের আগে সিঙ্গুলার এবং প্লুরাল একসঙ্গে যদি অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে কি করবেন। আচ্ছা ধরেন আপনার এরকম একটা আসলো, সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার প্লাস প্রিপোজিশন 1 প্লাস প্লুরাল প্লাস প্রিপোজিশন 2 প্লাস আবার সিঙ্গুলার প্লাস এরপরে লেখা থাকলো ভার্ব প্লাস তারপরে দেওয়া থাকলো অবজেক্ট। তো আমরা জানি ভার্বের আগে যে অংশটা থাকে সেই অংশটা পুরোটাই সাবজেক্ট হয়। এখন আপনি টেনশিত হয়ে যাবেন কিভাবে জানেন, কজ এখানে দেখতেছেন একটা সিঙ্গুলার, এখানে একটা প্লুরাল, এখানে একটা সিঙ্গুলার, ওরে বাপ রে বাপ, তাই না। এখন আপনি কি করবেন যে ভাই ভার্বের আগে যেহেতু সিঙ্গুলার প্লুরাল সবই আছে, আমি কি লিখবো, ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আচ্ছা এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়া আছে, আমি ওই আমার শুরুর দিকের একটা ভিডিও দেওয়া আছে, যদিও সাউন্ড কোয়ালিটি ভালো না, তারপর বুঝবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। আমার ফার্স্ট প্রিপোজিশন দিয়ে নাউন ফ্রেজ তৈরি করার একটা ওয়ে আমি দেখিয়েছি, ওইখানে বাংলাটা দেখে নেবেন। হ্যাঁ, ওইটা দেখে নিলে, ভিডিওটা দেখে নিলে আপনি পারবেন। তো মনে রাখবেন এক্ষেত্রে যে কাজটা করতে হবে, যখন একাধিক সিঙ্গুলার প্লুরাল প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, আবারও বলি যখন একাধিক সিঙ্গুলার এবং প্লুরাল প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন তা হলো, সেক্ষেত্রে ভার্বটা সবসময় প্রথম প্রিপোজিশনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। এখন প্রথম প্রিপোজিশনের আগেরটা দেখেন এখানে সিঙ্গুলার আছে, তার মানে এরপরে যতবারই প্লুরাল থাকুক আপনি ভার্ব প্লুরাল লিখতে পারবেন না। প্রথম প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী আপনি ভার্ব লিখবেন কি সিঙ্গুলার। আবার দেখেন এখানে যদি প্লুরাল থাকতো, এরপরে 1000 পিস সিঙ্গুলার থাকলেও, এতগুলো থাকে না, আপনি ভার্ব কি প্লুরাল লিখতেন। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন ধরেন আমরা লিখলাম দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা ইজ আর নাইস। দেখেন আমরা জানি এটা হচ্ছে ভার্ব, দেখেন ভার্বের আগে যেহেতু এটা পুরোটাই আছে, এই পুরোটাকে আমরা বলবো সাবজেক্ট। কিন্তু দেখেন হাউজেস এটা হলো প্লুরাল, অফ একটা প্রিপোজিশন 1, এখানে প্রথম প্রিপোজিশন আমরা জানি অফ মানে র অথবা এর। দেখেন সালাম একজন মানুষ, এটাকে আপনি বললেন সিঙ্গুলার, এই দেখেন প্রিপোজিশন 2। ইন মানে আপনারা অনেকেই মধ্যে বা ভিতরে বলেন, মধ্যে বা ভিতরে আমরা বলবো না, আমরা বলবো ইন মানে এ অ তয়কারেতে। ঢাকা দেখেন একটা সিঙ্গুলার, এখন আপনি কি ঢাকার জন্য ইজ লিখবেন, সালামের জন্য ইজ লিখবেন, নাকি হাউসের জন্য আর লিখবেন। তো আমরা এতটুকুর বাংলা দেখি, দেখেন এতটুকুর বাংলা আপনি যদি এদিক থেকে বলেন তাহলে হবে বাড়িগুলোর সালাম, সালামের ভিতরে ঢাকা, এটা কি হয়, হয় না। কিন্তু উল্টা দিক থেকে নেন আপনি, তাহলে আসতেছে কি ঢাকা যোগ অন্তস্থ অ, ঢাকায় সালাম যোগ এর, সালামের বাড়িগুলো। এই যে দেখেন প্রথমটা প্লুরাল আছে, আমরা প্রথম প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী ধরবো, অর্থাৎ এই যে ভার্বটা এই অফ প্রিপোজিশনের আগের অনুযায়ী ধরবেন, তাহলে কি হবে আর। অর্থাৎ দ্য হাউসেস আর নাইস, এখানে সালামও নাইস না, ঢাকাও নাইস না, এখানে নাইস হচ্ছে কি, এখানে নাইস হচ্ছে দ্য হাউসেস। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, দেখেন একাধিক সিঙ্গুলার প্লুরাল যুক্ত থাকলে আমরা কিভাবে করব। আমি আরেকটা উদাহরণ দেখি, চলেন। লেটস সি another example. The house of my brothers in যশোর বা ঢাকা, ঠিক আছে। দেখেন লিখলাম, এবার ধরে না লিখলাম ওয়াজ অথবা ওয়ার, নাইস অথবা লাক্সারিয়াস। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে ভার্ব, এই পুরোটাকে আমরা জানি এটা সাবজেক্ট। এখানে ঘটনা দেখেন, হাউস হচ্ছে একটা, তার মানে এটা হলো সিঙ্গুলার। দেখেন অফ হচ্ছে একটা প্রিপোজিশন 1, র অথবা এর। দেখেন মাই ব্রাদার্স, ভাই অনেকগুলো, একজন না কিন্তু, হ্যাঁ প্লুরাল। ইন দেখেন একটা প্রিপোজিশন, এখানে যেহেতু দ্বিতীয়বার বসছে আমরা এখানে প্রিপোজিশন 2 লিখছি, এ অ তে। আচ্ছা এরপর দেখেন ঢাকা কিন্তু সিঙ্গুলার, এখন ঢাকার জন্য ওয়াজ হবে, ব্রাদার্সের জন্য ওয়ার হবে, নাকি হাউস এটার জন্য ওয়াজ হবে। দেখেন আমি যা বলেছিলাম দেখেন ঠিক এখানেও তাই, যে প্রথম প্রিপোজিশনটা অনুযায়ী আমাদেরকে কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। তাহলে হাউস একটা, এখানে বাংলা আসতেছে দেখেন, আপনি এদিক থেকে বললে হতো বাড়িগুলোর আমার ভাইয়েরা, বাড়িটির আমার ভাইয়েরা, আর ভাইয়ের মধ্যে ঢাকা বা ভাইয়ের ঢাকা, এরকম হয় না। উল্টা দিক থেকে বলেন, দেখেন ঢাকা যোগ অন্তস্থ অ, ঢাকায় আমার ভাইদের বাড়িটি,
দেখেন যেহেতু বাড়ি একটা, তাই আপনারা এখানে লিখতেছেন ওয়াজ, ওয়ার লিখতে পারবেন না। তো আশা করি একাধিক সিঙ্গুলার প্লুরাল দ্বারা যখন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে আপনারা কোনো নাউন ফ্রেজ পাবেন, এটাকে নাউন ফ্রেজ বলা হয় যখন সিঙ্গুলার প্লুরাল একসাথে থাকে, সেক্ষেত্রে আপনারা সিঙ্গুলার নাকি প্লুরাল লিখবেন এইটা নিয়ে আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস 1 এখানেই শেষ। সামনের ক্লাসগুলোতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আরও সুবিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত পাশেই থাকবেন, সাথেই থাকবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।